আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। জানিয়ে দেব ইউক্রেনের বিরুদ্ধে পরমাণু স্থাপনায় হামলার অভিযোগ এনেছে রাশিয়া। এরপরে রয়েছে দীর্ঘদিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছেন জেলেনস্কি। সর্বশেষ জানিয়ে দেব একই দিনে 14টি নতুন স্থাপনার উদ্বোধন, তুরস্কে আসছে স্টিল জোম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। ইসরায়েলের সঙ্গে যে কোনো সময় নতুন আরেকটি সংঘাত শুরু হতে পারে। সম্ভাব্য সেই যুদ্ধের জন্য তেহরান প্রস্তুত হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার সৌদি সংবাদ মাধ্যম আশারাক আল আসওয়াদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সবকিছুই সম্ভব এবং তেহরান সব পরিস্থিতির জন্য প্রস্তুত। আরাগচির ভাষায়, ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে নতুন কোনো সংঘাত অসম্ভব নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকারটি দিয়েছেন জেদ্দায়, যেখানে তিনি ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় পরিস্থিতি নিয়ে বৈঠক করছেন। তিনি দাবি করেছেন, জুন মাসে 12 দিনের যুদ্ধের ইসরায়েল ইরানকে নিয়ে তাদের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। আরাগচি বলেন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি। তারা ভেবেছিল 48 ঘন্টার মধ্যে আমাদের থামানো সম্ভব। তিনি আরও বলেন, 12 দিন পর ইসরায়েলের শর্তহীনভাবেই যুদ্ধ স্থগিতের প্রস্তাব দিয়েছিল। যেহেতু তাদের প্রস্তাব শর্তহীন ছিল, আমরা তা গ্রহণ করেছি। আরাগচি বলেন, শত্রুরা কেবল কূটনৈতিক বা সংলাপের মাধ্যমে নয়, ক্ষেপণাস্ত্রের মাধ্যমেও আমাদের লক্ষ্যবস্তু করতে চেয়েছিল। তারা ইসরায়েলের সঙ্গে লড়াই করে তাদের শক্তিশালী করতে হবে। তিনি সতর্ক করেছেন, কোনো দেশ ইসরায়েলকে ছাড় দিতে পারবে না। তিনি আরও দাবি করেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যকে তেল সংক্রান্ত যুদ্ধে টানতে চেয়েছিল, কারণ আইডিএফ ইরানের তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল অপারেশন রাইজিং লায়নের সময়। আরাগচি বলেন, আমরা চেষ্টা করেছি যুদ্ধ গালফ অঞ্চলে ছড়াতে না দেওয়ার জন্য। গালফের সীমান্তবর্তী দেশগুলোকে ইসরায়েলের নীতির দিকে নজর দিতে হবে, ইরানের দিকে নয়। তিনি উল্লেখ করেছেন, এসব দেশের মধ্যে আব্রাহাম চুক্তি স্বাক্ষরকারী সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ছাড়াও ওমান ও কাতারও রয়েছে। যুদ্ধের শেষ পর্যায়ে ইরান কাতারের আল উদেইদ এয়ারবেসকে লক্ষ্য করেছিল। আরাগচির এসব দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে তারা তা ছিন্ন করুক এবং বাণিজ্য বন্ধ করুক। এটি গাজার জন্য প্রায়োগিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেন, গাজার বাসিন্দারা আমাদের বিবৃতি এবং সিদ্ধান্তের চেয়ে বেশি প্রয়োজন কার্যকর সহায়তা। প্রথমে তাদের খাদ্য, পানি, ঔষধ দরকার, তারপর শান্তি ও ন্যায় এবং অবরোধের অবসান হবে। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে পরমাণু স্থাপনায় হামলার অভিযোগ তুলছে রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেনীয় ড্রোন হামলায় পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হলেও আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং তেজস্ক্রিয়ার মাত্রা স্বাভাবিক আছে। এছাড়া লেনিনগ্রাদ অঞ্চলে উস্তলুগা বন্দরে একটি জ্বালানি রপ্তানি টার্মিনালেও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগে। স্থানীয় গভর্নর জানিয়েছেন, অন্তত 10টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA উভয় পক্ষকেই পারমাণবিক স্থাপনাগুলো ঘিরে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের স্বাধীনতা দিবস উদযাপন রোববার ইউক্রেন সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণার 1991 বার্ষিকী উদযাপন করছেন। এই উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি কিয়েভ পৌঁছে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। জেলেনস্কির প্রধান সহযোগী আন্দ্রেই ইয়ারমার্ক টেলিগ্রামে লিখেছেন, ইউক্রেনের স্বাধীনতা দিবসে বন্ধু রাষ্ট্রগুলোর সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কানাডা সবসময় আমাদের পাশে থেকেছে। এদিকে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছে জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, শান্তির আহ্বান না শোনা পর্যন্ত ইউক্রেন স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাবে। স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া এক দৃঢ় ভাষণে তিনি এই কথা বলেছেন। জেলেনস্কি বলেন, আমাদের প্রয়োজন ন্যায়সঙ্গত শাস্তি
এমন এক শাস্তি যেখানে আমাদের শুধুমাত্র ভবিষ্যৎ আমরা নিজেরাই নির্ধারণ করব। তিনি আরও যোগ করেন, অসহায় ভুক্তভোগী নয়, বরং এক দৃপ্ত যোদ্ধা। তিনি দৃঢ়ভাবে বলেন, ইউক্রেন এখনও জয়ী হয়নি, তবে নিঃসন্দেহে পরাজিতও হয়নি। জেলেনস্কির এই মন্তব্যের আগে মস্কো দাবি করেছিল ইউক্রেন রাশিয়ার জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনাগুলিতে রাতারাতি হামলা চালিয়েছে। পশ্চিম কুরস্ক অঞ্চলে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের জন্য তারা ড্রোন হামলাকে দায়ী করছেন। বিদ্যুৎ কেন্দ্রের প্রেস সেবা জানিয়েছে কোনো আহত হয়নি এবং দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আক্রমণের একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বিকিরণের মাত্রা স্বাভাবিক সীমার মধ্যেই রয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে তারা অগ্নিকাণ্ড সংক্রান্ত খবর সম্পর্কে অবগত। সংস্থাটির মহাপরিচালক বলেন, প্রতিটি পারমাণবিক স্থাপনা সব সময় সুরক্ষিত থাকবে। জেলেনস্কি বারবার নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং তার ইউরোপীয় মিত্ররাও যুদ্ধ থামানোর উপর জোর দিচ্ছেন। তিনি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, যুদ্ধের অবসান ঘটাতে পুতিনের সঙ্গে বৈঠক এড়াতে রাশিয়া যা যা করার আছে সবই করছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, পুতিন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে চান, তবে সেটা তখনই হবে যখন আলোচনার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো ঠিকঠাকভাবে প্রস্তুত হবে। তিনি দাবি করেন এখনও তিনি প্রস্তুত হননি। ল্যাভরভ আরও অভিযোগ করেছেন জেলেনস্কি আসলে সব ধরনের প্রস্তাবই প্রত্যাখ্যান করেছেন। এদিকে তুরস্কে স্টেলথ ডোম একই দিনে 14টি স্থাপনার নতুন উদ্বোধন। তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান আselsan বহু পদক্ষেপে সাজানো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টেলথ ডোম প্রকল্পের অংশ হিসেবে বুধবার একাধিক যান ও প্ল্যাটফর্ম সহ সরবরাহ করছে। একই দিনে নতুন প্রযুক্তি স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং 14টি নতুন স্থাপনার উদ্বোধন করা হয়। বুধবার 27 আগস্ট এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ডেইলি সাবাহ। স্টেলথ ডোম তুরস্কের নিজস্ব প্রযুক্তি নির্ভর আকাশ প্রতিরক্ষা স্থাপত্য, যা নিম্ন, মধ্যম ও উচ্চ স্তরের হুমকির বিরুদ্ধে ধাপে ধাপে সুরক্ষা দেবে। এর মাধ্যমে বিদেশি অস্ত্র নির্ভরতা থেকে বের হয়ে আসার লক্ষ্য পূরণ করছে দেশটি। পরবর্তী 50 বছরের ভিত্তিপ্রস্তর শিরোনামের অনুষ্ঠানে প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান উপস্থিত ছিলেন। এই সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হিসেবে এবং সিপার ও কামান ব্যবস্থা, কোরকুত এবং উন্নত রাডার প্ল্যাটফর্ম স্থানান্তর করা হয়। একই দিনে আলাঙ্কার গলবাসী জেলায় আselsanের নতুন গুলবে টেকনোলজি বেস এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটি বিদ্যমান 3টি ক্যাম্পাসের চেয়ে বড় হবে এবং স্টেলথ ডোম ও রাডার সিস্টেমের উৎপাদন একত্র করবে। আselsanের মহাব্যবস্থাপক আহমেদ আকলেইন জানিয়েছেন, নতুন স্থাপনা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কোম্পানির উৎপাদন ক্ষমতা 40% বাড়বে। স্টেলথ ডোম প্রকল্পের আselsanের পাশাপাশি রয়েছে রকেটসান এবং টিউবিটাক সেজ এবং MKE।